ট্যাবলেটে। তো যাই হোক, সো আমাদের মিড টার্মে, রাইট, we have basically four things we need to know about, right? Firstly, we need to know about opportunity costs, and related bhabe we need to know about PPFs. Secondly, we need to know about demand and supply, in the sense that demand and supply কিভাবে আমাকে আমার প্রাইস দেয়, আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি দেয়, এবং ডিমান্ড এন্ড সাপ্লাই কেন চেঞ্জ হয়, কখন শিফট হয়, কখন মুভ along the curve হয়, এবং মাল্টিপল চেঞ্জেস একসাথে হলে হাউ ডু আই ইন্টারপ্রেট ওইটার এফেক্ট কি হবে অন দ্য ওভারঅল প্রাইস অর কোয়ান্টিটি দ্যাট ইজ গোইং টু বি ইন দ্য মার্কেট। থার্ড, উই নিড টু নো যে এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই চেঞ্জ হবে বা প্রাইস চেঞ্জের জন্য ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভের থ্রুতে চেঞ্জ হবে, এটা কতটুক রেসপন্সিভ, রাইট, যে এটা কতটুক চেঞ্জ হবে পার ইউনিট, আমি কতটুক চেঞ্জ হবে, উইচ ইজ দ্য কনসেপ্ট অফ elasticity. And lastly, we do what we claim is the main purpose of learning economics, that is maximizing welfare for everybody involved, যেটা we do through the concept of consumer and producer surplus, right? So আমরা এখন একটা একটা করে let's go through all of them. First idea we learn about is opportunity cost অথবা OC. OC এর আইডিয়াটা বেসিক্যালি কি? OC এর আইডিয়াটা, অলসো রিমেম্বার যে অ্যাজ আই স্পিক আমি জাস্ট খুবই ব্রডলি জিনিসটা বলে যাচ্ছি, কারোর যদি কোনোখানে বুঝতে একটু সমস্যা হয় বা আরো ক্লারিফাই করার দরকার প্রয়োজন হয়, জাস্ট লেট মি নো এন্ড আইল ডু ইট, ওকে? So is the class getting recorded? No, like I mean I don't know, I'm not recording it. Okay, yeah, that's right, one of your friends is recording it, চাইলে তোমরা গুগল ক্লাসরুম উপর আপলোড করে দিও, যেটা তোমরা তোমাদের মধ্যে শেয়ার করে নিও। অলরাইট, সো অপরচুনিটি কস্ট, রাইট? অপরচুনিটি কস্টের আইডিয়াটা বেসিক্যালি কি? আমাদের জীবনে the fundamental reality economics tries to address is that human beings have unlimited wants and limited resources to meet those wants. So আমার যে কোনো কিছু পেতে যে কোনো কিছু ছাড়তে হবে, রাইট? আমি এক সেকেন্ডে বা এক মিনিটে হাজার হাজার কোটি কোটি জিনিস আছে যেটার মধ্যে আমি আই হ্যাভ টু মেক আ চয়েস যে আমি এটা করবো বা এটা করবো। আমি এই মুহূর্তে যে তোমাদের সাথে কথা বলতেছি, আই হ্যাভ টু মেক আ চয়েস নট টু বি স্লিপিং and or eating or going to the gym or running or hundreds of other things. So opportunity cost is the idea that the second best thing I give up to do something should also be considered a cost, right? The reason we do this is twofold. Firstly, আমার একটা পয়েন্ট অফ কম্প্যারিজন লাগে যে আমি এই যে জিনিসটা করতে পারতাম ওইটার চেয়ে আমি কত বেশি লাভ করতে পারতেছি, রাইট? এন্ড সেকেন্ডলি এই যে এই বেশি লাভের ব্যাপারটা থেকে আমি ডিসাইড করতে পারবো আমি কি করা উচিত। So the formula for OC is OCX is equal to loss in Y divided by gain in X. এটার মানে কি? এইটার মানে আমি যে রেজাল্টটা পাবো যদি 0.5 হয়, তার মানে X এর প্রতি ইউনিট গেইন করার জন্য আমি Y এর 0.5 ইউনিট হারাচ্ছি, রাইট? X যদি ভাত হয়, Y যদি হুইট হয়, তার মানে কি? এটা এই অপরচুনিটি কস্ট অফ রাইস 0.5 হওয়া মানে প্রতি কেজি রাইস পাওয়ার জন্য আমার 0.5 হুইট ছাড়তে হচ্ছে, রাইট? সো ওসি ইজ দ্য the concept of to gain anything, how much am I losing of my second best option per unit? Okay, does that make sense? Yes, sir. Okay, fantastic. So the next thing we learned about opportunity cost is আমি এটাকে গ্রাফিক্যালি কিভাবে দেখাই। When we are talking about a country or a decision, we have certain maximums. কারণ opportunity cost আমি দুইটা জিনিসের মধ্যে compare করছি, my best option and my second best option. এই দুইটার মধ্যে আমি আমার লিমিটেড রিসোর্সটাকে অ্যালোকেট করতেছি। তার মানে কি আমি I have two extreme options, right? Which is আমি ধরো এটা হলো ক্রিকেট, এটা হলো ফুটবল, রাইট? আমার কাছে খেলার জন্য 1 ঘন্টা টাইম আছে। আমি যদি 1 ঘন্টার পুরো টাইমটা ক্রিকেট খেলি, তাহলে আই এম ডেডিকেটিং অল মাই রিসোর্সেস ইন টাইম টু ক্রিকেট। সো আমি এখানে একটা পয়েন্ট পাচ্ছি, হুইচ ইজ ধরো 1 ঘন্টা 1 hour অফ ক্রিকেট এন্ড 0 hours অফ ফুটবল। সিমিলারলি আমি যদি আমার টাইমের পুরোটাকে আই ডেডিকেটেড টু ফুটবল, তাহলে I get 0 hours of cricket and 1 hour of football, right? So আমি আমার রিসোর্সেস সব যদি ব্যবহার করি in one or the other of the extremes, I get these two values. কিন্তু এই দুইটার মাঝখানে I have an infinite number of combinations I can have of cricket and football.
আমি আধা ঘন্টা ক্রিকেট, আধা ঘন্টা ফুটবল খেলতে পারি, রাইট? আমি আরেকটু বেশি ক্রিকেট, আরেকটু কম ক্রিকেট ফুটবল খেলতে পারি, বা আরেকটু বেশি ফুটবল, আরেকটু কম ক্রিকেট খেলতে পারি, সো অন এন্ড সো ফোর্থ। এই কার্ভটা shows me all the infinite numbers of combinations of cricket and football I can have given I use my entire 1 hour, right? আমি আমার সব রিসোর্স ইউজ করলে আমি এই কার্ভের উপর যে কোনো একটা কম্বিনেশন অফ স্পোর্টস খেলতে পারতেছি, রাইট? এখন এই কার্ভের মধ্যে যদি প্রত্যেকটা কম্বিনেশন হয় ইউজিং 100% অফ মাই রিসোর্সেস, এই কার্ভের উপর প্রত্যেকটা পয়েন্টকে আমরা বলতে পারি efficient, right? Because I am using all the time I am allocated. এই কার্ভের ভিতর যে কোনো পয়েন্ট ইজ ইনএফিশিয়েন্ট, কারণ আমি এই কোঅর্ডিনেটে আমি চাইলে আরেকটু বেশি ফুটবল বা আরো বেশি ক্রিকেট খেলতে পারি, আমি এই পুরো জিনিসটা আরো খেলতে পারতাম চাইলে, রাইট? সো ভিতরে এনি পয়েন্ট ইজ ইনএফিশিয়েন্ট। আর বাইরে যেহেতু আমি অলরেডি ডিফাইন করেছি যে এই কার্ভের প্রত্যেকটা ইট রিপ্রেজেন্টস all combinations I can have given I'm using all my resources. If I've already used all my resources, any point outside is impossible, right? কারণ আমার ওই রিসোর্স নাই ওই কম্বিনেশনটা করার। সো এই হলো আমার পিপিএফ কার্ভের আইডিয়া। এখন পিপিএফ কার্ভও শিফট হয়, ডানে যাওয়া মানে আমার প্রোডাকশন পসিবিলিটি বাড়তেছে, মানে আগে আমি যদি এই পর্যন্ত বানাতে পারতাম গিভেন এই অ্যামাউন্ট অফ ক্রিকেট, আমি এখন আরো বেশি বানাতে পারতেছি, রাইট? আর বামে যাওয়া মানে এটা কমে আসতেছে, রাইট? যে আমি আগে একটু বানাতে পারতাম কিন্তু এখন আমার পুরো কম্বিনেশনটাই নেমে গেছে। এই যে চেঞ্জটা এটা দুই ভাবে হতে পারে, রাইট? একটা হলো বায়াসড, একটা হলো আনবায়াসড। বায়াসড হলো যখন দুইটা সমান সমান ভাবে চেঞ্জ হচ্ছে, আনবায়াসড হলো যখন যে কোনো একটা জিনিস চেঞ্জ হচ্ছে আরেকটা হচ্ছে না, বা আরেকটা কম হচ্ছে বা ডিফারেন্ট হচ্ছে। এই ক্ষেত্রে এক্সাম্পল দিই যে তোমার ক্রিকেটের ফুটবলের অপশন আছে, তোমার 1 ঘন্টা অ্যালোকেটেড টাইম বিকালে ক্রিকেট ফুটবল খেলার জন্য। তোমার মা বাবা যদি দাওয়াতে যায় এই সিচুয়েশনে, তখন তোমার কি টোটাল অ্যালোকেটেড টাইমটাই বেড়ে গেল, রাইট? কারণ এখন তোমাকে বাসায় কেউ বকবে না ইফ ইউ আর নট দেয়ার। সো তখন whether it is for cricket or football, তোমার পুরো জিনিসটা বেড়ে যাচ্ছে, your entire production possibilities are increasing, right? Similarly, তুমি যদি হঠাৎ করে তোমার বাবা মা বাইরে ছিল কিন্তু আগে আগে চলে আসছে, তখন কি তোমাকে ডাক দিল বা তোমাকে জোর করে দাওয়াতে নিয়ে গেল, তখন কি তোমার দুইটার জন্য টাইম কমে গেছে, রাইট? এটা হলো একটা bias change in my production possibility. On the other hand, right, we have এটা একটা unbiased change in my production possibilities. On the কারণ এটা সমান সমান, there is no bias on either arm. On the other hand, we have bias changes, যেটা যে কোনো একটাতে বেশি এফেক্ট ফেলবে। ধরো তোমার 1 ঘন্টা আছে ফুটবল খেলার জন্য বা ক্রিকেট খেলার জন্য, you have this combination. হঠাৎ করে তুমি খেলতেছো তখন তোমার হুজুর এসে গেল, এবং হুজুর এসে কি দেখে যে তুমি ফুটবল খেলে হাফ প্যান্ট পরো, তার সেটা পছন্দ না, কিন্তু ক্রিকেটে তো তুমি ফুল প্যান্ট পরে আছো, সো হি ডাজন্ট কেয়ার অ্যাজ মাচ, রাইট? সো তখন কি তোমার ফুটবলের কম্বিনেশনে এফেক্ট বেশি পড়বে ক্রিকেট হচ্ছে, রাইট? অথবা ক্রিকেটের উপর কোনো এফেক্টই পড়বে না, খালি ফুটবলের উপরই পড়বে, রাইট? তো এই যে শুধু একটাতে চেঞ্জ হচ্ছে, এটা হলো একটা বায়াস চেঞ্জ, ওকে? অলরাইট, লাস্ট যে জিনিসটা we need to learn about opportunity cost is the idea of comparative and absolute advantage. Absolute advantage হলো যে পার ইউনিট অফ রিসোর্স কে বেশি ইউটিলাইজ করতে পারে। আমার কাছে যদি 10 কেজি স্টিল থাকে, তোমার কাছে 10 কেজি স্টিল থাকে, আমি 5টা গাড়ি বানালাম, তুমি 6টা গাড়ি বানালা, তার মানে কি পার ইউনিট অফ স্টিল তুমি বেশি গাড়ি বানাচ্ছ, সো ইউ হ্যাভ আ absolute advantage in terms of using steel to make cars. However, even though this sounds intuitive, this is not the way we rationally make decisions. কারণ অন্য কেউ কত বানাতে পারে বা বানাতে পারে না is absolutely irrelevant to me, right? All that matters to me is আমি একটা কিছু করার জন্য what am I using. So the idea of comparative advantage is all that matters. Illustratively, এটা আমি এক্সাম্পল যেটা দিয়েছি যে লেব্রন জেমস প্রবাবলি আমার চেয়ে ভালো ঘাস কাটে, আমার চেয়ে ভালো বাস্কেটবল খেলে, হি ইজ বেটার দেন মি এট বোথ। বাট লেব্রন জেমসের ডিসিশন যে ওর ঘাস কাটা উচিত নাকি না ডাজন্ট ডিপেন্ড অন আমি কত ঘাস কাটি। ইট ডিপেন্ডস অন ও পার ঘন্টা ঘাস কাটার জন্য হোয়াট উইল হি লুজ, রাইট? হি উইল লুজ আ লট মোর বাই নট প্লেইং ইন দ্য এনবিএ। সো ইট মেক্স ইভেন ইফ আমি ধরো আমি 100 টাকার ঘাস কাটি 1 ঘন্টায়, লেব্রন জেমস 1000 টাকার ঘাস কাটে 1 ঘন্টায়, কিন্তু ও ওই 1000 টাকার ঘাস কাটার জন্য 1 লাখ টাকা হারায়। তো ও যদি আমাকে 999 টাকাও দেয়, তাও আমিও লাভবান, ও লাভবান, রাইট? সো উই হ্যাভ কম্পারেটিভ অ্যাডভান্টেজ. This comparative advantage is the reason nobody does everything themselves.
They just trade amongst themselves. People do whatever they have the lowest opportunity cost in. Okay? আমার যদি ধরো গাড়ির জন্য অপরচুনিটি কস্ট 0.6 হয়, ওর যদি 0.8 হয়, আমি গাড়ি বানাবো, ও বানাবে না। ও জাস্ট 0.6 আর 0.8 এর মাঝখানে যে কোনো একটা ভ্যালুতে গাড়িটা কিনে নিবে আমার কাছ থেকে, রাইট? 0.6 এর উপরে কারণ আমার কিছু একটা লাভ করতে হবে, 0.8 এর নিচে কারণ 0.8 হলে ও নিজেই বানাইতে পারবে। সো অপরচুনিটি কস্টটা বেসিক্যালি তোমার এটাই জানা লাগবে, যদি ওসি সমান সমান হয় তাহলে আর যদি 40টা ওসিও থাকে, 40টা 400টা whatever, যার সবচেয়ে কম ওসি সেই বানাবে। ওকে, স্যার লাস্টে এটা যেটা আমার বলছেন উচিত ওটাকে যে- কাইন্ডলি আরেকবার রিপিট করা যাবে যে সবার ওসি সেম থাকলে কি হবে? হ্যাঁ ঠিক আছে, ধরো তুমি একটা গাড়ি বানাতে 0.6 ভাগ হারাচ্ছ, অন্য আরেকজনও 0.6 ভাগ হারাচ্ছে। এখানে কি হচ্ছে, তুমি 0.61 এ বেচতে পারবে না কারণ ও নিজেই 0.6 এ বানাতে পারে, তো ওর এটা কেনার কোনো কারণ নেই। আর ওর তুমি যদি 0.6 এর নিচে না বেচতে পারো তাহলে ওর তোমার কাছ থেকে কেনার কোনো কারণ নেই, রাইট? সো ইফ দ্য ওসি ইজ দ্য সেম, নোবডি ট্রেডস, নো ট্রেড হ্যাপেন্স। মেক সেন্স? Yes, sir. আবার বলবো? স্যার একটু আরেকবার বলেন তো। হ্যাঁ শিওর, অফকোর্স, নো ওয়ারিজ এট অল। সো সাপোজ আমার ওসি আসলো 0.6, ওর ওসি আসলো 0.6। এই ওসি 0.6 আসা মানে কি? মানে ধরো এটা কার্স, এটা রাইসের তুলনায় ওসি আসছে। এই 0.6 আসা মানে কি? আমার একটা গাড়ি বানাতে আমি 0.6 রাইস হারাচ্ছি, মানে আমার 0.6 রাইস খরচ করতে হইতেছে ইন অ্যানাদার সেন্স, রাইট? সো আমার যদি খরচ হয় 0.6, সো কি বলছিলাম, হ্যাঁ, সো আমার বানাতে যদি খরচ হয় 0.6 আর ওর বানাতে যদি খরচ হয় 0.6, তাহলে আমি ওকে কোনো লাভবান প্রাইসে সেল করতে পারতেছি না, ও আমার কাছ থেকে কোনো লাভবান প্রাইসে কিনতে পারতেছে না। তো আমাদের ট্রেড করে কোনো লাভ নাই কারোর। সো ওয়াই উড বি ট্রেড, রাইট? ডাজ দ্যাট মেক সেন্স? নাকি আমি আরেকবার বলবো? স্যার বুঝেছি স্যার। বুঝেছো? কারণ আমি যদি 5 টাকা দিয়ে একটা জিনিস বানাই, তুমিও 5 টাকা দিয়ে জিনিস বানাও, তাহলে আমি তোমার কাছ থেকে কেন কিনবো বা তুমি আমার কাছে কেন বেচবে? আমি নিজেই তো বানাইতে পারি, রাইট? এক্স্যাক্ট। ইয়া। ওকে, সো একই হলে নো ট্রেড হ্যাপেন্স, এবং যদি হাজার হাজার মানুষও করে, যার সবচেয়ে লোয়েস্ট ওসি সেই বানাবে জিনিসটা। মেক সেন্স? ওকে, সো এখন আমাদের অপরচুনিটি কস্ট শেষ। অপরচুনিটি কস্টে কার কোনো প্রশ্ন? No? স্যার স্যার এটা তো জাস্ট কম্বাইন্ড থাকবে না, মানে অপরচুনিটি কস্ট তো একটা ম্যাথের মাধ্যমেই আসবে তাই না? একটা ম্যাচ বলতে মানে একটা কোশ্চেন থেকে মানে আসবে নাকি, হ্যাঁ। মানে কম্বাইন্ড করে আসবে, এটা আর কি জানতে চাচ্ছিলাম। এক টপিকে একটা কোশ্চেন থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার একটা okay. কোশ্চেন ছিল প্র্যাকটিস শিটে, সেটা ছিল এক্সপ্লেন হাউ দ্য ইনক্রিজিং অপরচুনিটি কস্ট রিফ্লেক্টেড ইন দ্য শেপ অফ পিপিএফ। স্যার হাউ টু এক্সপ্লেন দিস? Explain how the increasing of opportunity cost is Oh, reflected. okay. So আমি তোমাদেরকে already taught you this stuff. Yeah. So when I taught you the thing, I told you about why the shape of the curve is this way, right? It's because of the law of increasing opportunity cost. The basic idea is, আমার যখন লাইনটা এরকম মানে একটু shallow আর আমার যখন লাইনটা অনেক steep, for the same amount of x being changed, the change in the shallow one is a lot less than the change in the steep one. Right? এটা কি make sense? Yes, sir. আমি রাফলি বলে যাচ্ছি বিকজ এটা আমি আরেকবার ডিটেইলে বলছি, বা জাস্ট এটা যদি সেন্স মেক করে, তাহলে আমার এই কার্ভে আমাকে কি বলা হচ্ছে, হাউ ডু আই নো হোয়াট দ্য অপরচুনিটি কস্ট এট এনি পয়েন্ট অফ দিস কার্ভ ইজ? ইট ইজ থ্রু আ ট্যানজেন্ট, রাইট? এই সাইডের ট্যানজেন্টটা দেখো অনেক শ্যালো, এই সাইডের ট্যানজেন্টটা অনেক হাই, তার মানে এটা অনেক স্টিপ, তার মানে এটাতে আমার বেশি ওয়াই চেঞ্জ আসতেছে কম্পেয়ার টু এটাতে, রাইট? সো দ্য মোর টু দ্য এক্সট্রিম আই গো, দ্য হায়ার মাই অপরচুনিটি কস্ট ইজ, and that is how this shape of the curve represents my law of increasing opportunity cost. I took the বলবো, but again আমি roughly বলে যাচ্ছি because we've already ইয়েস talked স্যার, about it. একটু But যদি একটু আরেকটু বলবেন। স্যার আর একটু আপনার ভেঙে ভেঙে বলবো? কথাগুলো আসলে স্যার আপনার কেটে কেটে কথাগুলো কেটে কেটে আসছে। Distorted হয়ে যাচ্ছে কথা। আচ্ছা দাঁড়াও।
এখন কি শোনা যাচ্ছে? Hello? Yes, sir. স্যার ইন্টারনেট ইস্যু হয়ে গেছে। হুম। তোমাদের পরীক্ষা তো পরশু দিন না? ইয়েস স্যার। আচ্ছা, কিছু তো আসলে করার নাই। আমি এভাবে বলি, যদি সমস্যা হয় বলো, আমি আরেকবার রিপিট মাইসেলফ। ওকে? স্যার আমাদের Yes, sir. স্যার আমাদের কি শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোই আসবে নাকি সাথে কোনো থিওরিটিক্যাল প্রবলেম গুলোও আসবে? থিওরিটিক্যাল বলতে ইন্টারপ্রিটেশন টাইপ আসবে, মানে এই ম্যাথের মানে কি, এটা কেন করতেছো, এই টাইপের জিনিস আসতে পারে। বাট তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবে না ডিফাইন অপরচুনিটি কস্ট, এরকম কিছু করবে। কোনো শর্ট কোয়েশ্চেন থাকবে নাকি মানে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হবে? কোয়েশ্চেন প্যাটার্নটা হলো এক একটা টপিকে তোমার এবিসি সামটাইমস ডি থাকবে, এন্ড দে বিল্ড আপন ইচ আদার। ধরো তোমার এলাস্টিসিটিতে প্রথমটাতে তোমাকে একটা ইকুয়েশন সলভ করতে দিবে, সেকেন্ডটাতে ওই ইকুয়েশনের নতুন একটা ইকুইলিব্রিয়াম দিবে, থার্ডটাতে এলাস্টিসিটি বের করতে বলবে, ধরো ইনকাম এলাস্টিসিটি বের করতে বলবে, ফোর্থটাতে ক্রস প্রাইস এলাস্টিসিটি বের করতে হবে, এভাবে যাবে। Only there any options like যে চারটার মধ্যে যে কোনো তিনটা করতে হবে? হ্যাঁ, একটা স্কিপ করতে পারবে। থ্যাংক ইউ স্যার। তো যে কোনো একটা টপিক, ইফ ইউ আর স্যার কনফিডেন্ট আমাদের কি ইন দ্য স্যাম্পল কোশ্চেন দেওয়া যাবে মিডের জন্য? সেন্ট্রাল কোশ্চেন দেওয়া যাবে বলতে মানে মিডে কি টাইপের কোশ্চেন আসবে ওটার জন্য স্যাম্পল কোশ্চেন দেওয়া যাবে? তোমাদেরকে প্র্যাকটিস সেট দিছিল, জি স্যার। ওই টাইপের কোশ্চেন আসবে। ও আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটু শর্ট করে দেওয়া যায় না? শর্ট আর কত শর্ট করে দিব, মানে পুরা কোর্সের পড়াশোনা তো 1.5 ঘন্টা। Sir, আমার হাতে sir. আমি- স্যার এই স্পেসিফিক 2-3টা টপিক যদি লাস্ট একটু সাজেস্ট করতেন। আমার সাজেশন আমি তোমাকে এইটাই দিতে পারি যে তোমাকে আমি 5টা টপিক পড়াইছি, রাইট, রাফলি সিলিং ফ্লোর আলাদা করে ধরলে, রাইট, 5টা টপিক পড়াইছি, 5টার মধ্যে 4টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তুমি যদি বাকি 4টায় কনফিডেন্ট থাকো, একটা টপিক বাদ দিতে পারো। ওকে স্যার। It is better to be প্রথমে choose 4 topics and be really good at it, 5টা পরে সময় থাকলে ধরো, but be confident in at least 4 topics first. ওকে স্যার। Okay? স্যার ইলাস্টিসিটির ম্যাথগুলো একটু দেখাই দিন। হ্যাঁ, যাচ্ছি, আমি একটা একটা করে সবই দেখাই দিচ্ছি। জি স্যার, ইলাস্টিসিটিটা স্যার একটু কনফিউজড লাগে। আচ্ছা, ওকে, আমি আসতেছি। সো আমার অপরচুনিটি কস্ট শেষ, ওকে, দ্যাট টুক 20 minutes. Sir, Alright. actually don't get the answer, sir. আরেকবার বলা যাবে? ও So, আচ্ছা, ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, ওকে শিওর, ভেঙে বলি। তোমার ধরো এটা তোমার গ্রাফ, আমি 2টা কার্ভ আঁকলাম, একটা অনেক চ্যাপ্টারিশ কার্ভ, একটা শ্যালো কার্ভ, একটা অনেক স্টিপ কার্ভ, এরকম কার্ভ, রাইট? এই কার্ভ দুটা আমাকে কি বলতেছে? ইট ইজ শোয়িং মি অ্যান এন্টায়ার রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই, রাইট? আমি যদি এক্স কে এখানে ধরো 1 ইউনিট চেঞ্জ করলাম, এইটার করেসপন্ডিং এই কার্ভটা আমাকে বলতেছে কি, এই এক্স যদি এই 0 থেকে 1 এ আসে, এই কার্ভে ওয়াই এখানে আসবে, আর এই কার্ভে ওয়াই এখানে আসবে, এই যে এক্স এর তুলনায় বরাবর, রাইট? Yes, sir. yes, sir. অন্য ভাবে আমি এই এক এক্স গেইন করার জন্য আমি এই কার্ভে একটুক ওয়াই হারাচ্ছি, আর এই কার্ভে একটুক ওয়াই হারাচ্ছি, রাইট? আমার ওয়াই একটুক নেমে আসতেছে এখানে, আর একটুক নেমে আসতেছে এখানে। Yes, Yep. sir. তার মানে এই স্টিপার কার্ভে আই এম লুজিং আ লট মোর ওয়াই compared to the shallower curve, which means that I have a much bigger opportunity cost here compared to this shallow curve, right? Understood, sir. Yes, sir. Okay, so similarly এই কার্ভটা আমি যখন এভাবে আঁকি, এই উপরের পয়েন্টকে আমি একটা শ্যালো কার্ভ পাচ্ছি, রাইট? এটাকে আমরা কেন এখানে লাইনটা আঁকলাম? To calculate the gradient of the curve at that point. হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি ট্যানজেন্টটা দিয়ে আমি বের করতে পারছি ওই পয়েন্টে আমার স্লোপটা কত, রাইট? আর আমার পয়েন্ট স্লোপ বলি। তো এইখানে শ্যালো কার্ভে আই এম গেটিং আ লো অপরচুনিটি কস্ট, আমি কম হারাচ্ছি, কিন্তু এই শেষের পয়েন্টে আই এম গেটিং আ ভেরি স্টিপ কার্ভ,
tangential, right? So এই লজিকে I am losing a lot more in the steeper part of the curve compared to the shallower part of the curve. অর্থাৎ the opportunity cost here is much higher than the opportunity cost here, right? Okay, so do you understand? Does that make sense? স্যার আরেকবার রিপিট করা যাবে প্লিজ? হ্যাঁ, sure, of course, no worries. So আমার যখন শ্যালো কার্ভ, আমি কারো একজনের মাইকটা একটু বন্ধ করবো, একটু স্ট্যাটিক আসতেছে। Yeah, thank you. So আমি যখন শ্যালোয়ার একটা কার্ভ পাই, ওখানে ফর এনি গিভেন ইউনিট অফ চেঞ্জ শ্যালো কার্ভ আমাকে কি বলে যে I am getting a lower response, right, from y, right? আর স্টিপ কার্ভ বা একটু খাড়া কার্ভ আমাকে বলে যে আমি অনেক গ্রেট একটা রেসপন্স পাচ্ছি অফ y, আমি একটু এক্সচেঞ্জ করলে অনেক y চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এই কার্ভে আমি এখানে যখন শ্যালো ভাবে আঁকি, আমি একই লজিকে একটু চেঞ্জ করলে কম রেসপন্স পাচ্ছি, আর এই স্টিপ কার্ভে একটু চেঞ্জ করলে অনেক বেশি রেসপন্স পাচ্ছি, রাইট? সো এই যে এই রেসপন্সটা কি হচ্ছে, আমার y আগে এখানে ছিল, এখন এখানে নামতেছে, I am losing some amount of y and I am gaining some amount of x. Right? I am losing this much y and I am gaining this much x, which is the definition of an opportunity cost, right? So if I have a more y and I am losing less x for the same x, and এখানে যদি আমি ছোট নাম্বারের সাথে এটা ভাগ করি, so I will lose more from this curve, this steeper curve, right? So আমার opportunity cost of the steeper curve is higher than the shallower curve. And এই শেপে যখন আমি এরকম একটা শেপ আঁকি, আমার এই শ্যালো কার্ভে আমার অপরচুনিটি কস্ট লোয়ার বিকজ আই লুজ লেস অন আ শ্যালো কার্ভ, এন্ড এই স্টিপ পার্টে আমার অপরচুনিটি কস্ট হায়ার বিকজ আই লুজ মোর অন দ্য স্টিপ পার্ট। মেক সেন্স? Yes, sir. ইয়েস স্যার। ওকে, অলরাইট। সো এটা বেসিক্যালি আমার ইনটুইশনটা বলতেছে যে আমি যত একটা জিনিসই স্পেশালাইজ করি, আমি প্রথমে সবচেয়ে বাজে রিসোর্সটা ইউজ করব ওই জিনিসটা বানানোর জন্য, মানে বাজে রিসোর্স অফ দ্য আদার প্রোডাক্ট। কিন্তু যখন আমি সব রিসোর্স ওটার মধ্যে ঢেলে দিব, লাস্টে আমার সবচেয়ে বেস্ট রিসোর্সটা ওইটাতে ইউজ করতে হবে। সো আই উইল বি লুজিং মোর প্রফিটেবল ইউজেস অফ দ্যাট অ্যাক্টিভিটি টু গেইন ভেরি লিটল অর মার্জিনাল গেইনস ইন দ্য আদার। ইনটুইশনটা কি, আমি যদি রোবট আর রাইসের মধ্যে ইকোনমি থাকে, প্রথম যেই রোবট ইঞ্জিনিয়ারকে আমি ফার্মে পাঠাবো, হি ইজ গোইং টু বি দ্য ওয়ার্স্ট ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? এবং লাস্টের যে ইঞ্জিনিয়ারকে আমি পাঠাবো, হি ইজ গোইং টু বি দ্য বেস্ট ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সো ফার্স্ট জনকে হারানো আমার অত অপরচুনিটি কস্ট হচ্ছে না, কারণ সে খুব একটা কাজের না। কিন্তু লাস্ট জনকে হারানো আমার অনেক অপরচুনিটি কস্ট, কারণ সে খুবই কাজের মানুষ। মেক সেন্স? Yes, sir. Sir, how do I know what variable to put in y-axis and what variable to put in It's x-axis? about demand and supply, right? So demand and supply আমরা কেন কেয়ার করি? So the question we started to address with this topic is একটা জিনিসের যে দাম 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা whatever, এটা দাম কেন? And my or classical economics এর fundamental claim হলো এটা যে the reason is because of চাহিদা and সরবরাহ, right? So for anything to be bought or sold, there has to be two parties involved. There has to be a ক্রেতা and a বিক্রেতা। ক্রেতা sound, এটা তো আসলে আমার কিছু করার নেই। I'll give you another review class tomorrow to address even more of your questions. I think তোমাদের কি প্যারা হবে মিলের আগে একটা ক্লাস করতে? No, sir. না স্যার, আরো ভালো। না স্যার, কালকে হলে বেটার হয় আরো। জি স্যার, কালকে নিড আছে তো, এখন হচ্ছে কালকে হলে বেটার হবে। তাহলে কি, do you want me to stop? আচ্ছা, আমি ডিমান্ড সাপ্লাইকে পরে থামাই দিই, Yes, আমি sir. বাকি দুটো টপিক কালকে কভার করব। Yes, sir. Demand করাই দেন, sir. স্যার এটাই বেটার হবে স্যার। থ্যাংক ইউ স্যার। Fantastic. ওইটা নো ওয়ারিজ এটা। এত আমি কিন্তু অনেক এফর্ট দিচ্ছি, ঠিক আছে? এরপরে যদি মিলে খারাপ করে বুঝো। আমি মাত্র ল্যান্ড করছি, ঠিক আছে? আমি এখনো সরি জেট লাইক, রাইট? সো বুঝো। যাই হোক, সো এখানে ডিমান্ড এন্ড সাপ্লাই এর দুইটা পক্ষ থাকে, একটা হলো ক্রেতা, একটা হলো বিক্রেতা। ক্রেতার চাহিদা কি, আমি যত কম সম্ভব দামে কিনতে চাই জিনিসটা, রাইট? সো যখন দাম অনেক কম, আমার চাহিদা অনেক বেশি, আমি অনেক বেশি কিনতে চাই, আর মানে অনেক বেশি মানুষ কিনতে চায়। আর দাম যখন অনেক বেশি,
আমার এখানে প্রাইস, এখানে কোয়ান্টিটি। দাম যখন অনেক বেশি তখন কি খুব কম মানুষ দামি জিনিস কিনে, রাইট? কিন্তু তারা অনেক দামে কিনে। সো ডিম্যান্ড ইজ আ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। দাম যত কমে তত বেশি মানুষ কিনতে চায়। এখন বিক্রেতাদের চাহিদা তো আবার অপোজিট, রাইট? কারণ বিক্রেতা চায় যত বেশি দামে সম্ভব আমি জিনিসটা বেচি, রাইট? আমি যদি তোমাকে বলি তুমি কি আলুর দোকানে বেচতে চাও নাকি রোজ রয়েসের দোকানে বেচতে চাও, তুমি রোজ রয়েস দোকান চাবা, রাইট? ইফ আই গিভ ইউ দ্য অপশন বিটুইন আলুর দোকানদার এন্ড রোজ রয়েসের দোকানদার, ইউড বি আ রোজ রয়েস দোকানদার, বিকজ অ্যাজ আ সেলার ইউ উড ওয়ান্ট টু স্পেন্ড মানে সেল ফর অ্যাজ হাই অ্যান অ্যামাউন্ট অ্যাজ পসিবল। সো দাম বাড়লে যখন অনেক কম দাম সস্তা জিনিস তখন খুব কম মানুষ ওটা বেচতে চায়, কিন্তু যখন অনেক দাম অনেক বেশি মানুষ ওটা বেচতে চায়, রাইট? সো এখন দেখো ডিমান্ড এন্ড সাপ্লাই আর ওয়ার্কিং ইন অপোজিট ডিরেকশন। এই যে অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, ক্রেতারা যত কম সম্ভব দামে কিনতে চাচ্ছে, বিক্রেতারা যত বেশি সম্ভব দামে বেচতে চাচ্ছে। তখন তুমি বাজারে যেভাবে দামাদামি করো দ্য এক্সাক্ট সেম থিং উইল হ্যাপেন। আমি বলবো 10 টাকা, বিক্রেতা বলবে 12 টাকা, তারপর আমরা দুইজন বলবো না ভাই আপনারটাও না আমারটাও না, আমরা 10 টাকা 11 টাকায় কেনা করি, রাইট? সো এই পয়েন্টটা হলো যেখানে এই দুইটা কার্ভ ইন্টারসেক্ট করে, যেখানে যতটুক চাহিদা আছে ততটুকু সরবরাহ আছে। অর্থাৎ সরি, যতজন বেচতে চাচ্ছে ততজনে কিনতে চাচ্ছে, যতজন কিনতে চাচ্ছে ততজনকেই বেচতে মানুষ কেউ না কেউ আছে। সো এই পয়েন্টটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম। এই পয়েন্টের বরাবর এক্স অ্যাক্সিসে যেটা পাই আমি, এটা আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এই পয়েন্টের বরাবর ওয়াই অ্যাক্সিসে আমি পাই আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। ওকে, এখন তোমাকে এটা এই যে আমি শুরুতে বলছি, এখন আমি খুবই ব্রডলি বলে যাচ্ছি কারণ এরপরে আমি আরেকবার বলতে পারবো না, বাট বেসিক্যালি হলো এই কার্ভগুলো কি রিপ্রেজেন্ট করে, দে রিপ্রেজেন্ট অল পসিবল ভ্যালুজ। ধরো p is equal to 50 minus 2 cube and p is equal to ধরো 10 plus 3 cube, okay, 10 50. So a curve represents all possible values of these two equations, right? So they are not just lines, they are infinite coordinates. যেখানে তারা ইন্টারসেক্ট করে ওখানে এই দুইটা ইকুয়েশন হ্যাজ টু বি ইকুয়াল, রাইট? কেন, যদি x plus y plus z plus fm is equal to 61 and y is equal to 61, I have to be এই পুরো জিনিসটা আর এই জিনিসটাও equal because they are both equal to 61. So if they are describing the same coordinate, they have to be both equal, right? So আমি directly 50 minus 2 cube is equal to 10 plus 3 cube করে আমি এখান থেকে q সলভ করে ফেলতে পারবো, রাইট? ইকুইলিব্রিয়ামে এখানে q এর ভ্যালুটা আমি বের করে ফেলতে পারবো। তারপর এই q এর ভ্যালু আমি এই ইকুয়েশন বা এই ইকুয়েশন বিকজ দে আর ইকুয়াল যে কোনো একটাতে বসাই আমি p এর ভ্যালু পেয়ে যেতে পারবো। আমরা জানি এটা মেক সেন্স? Yeah. Yes, sir. Okay. তো এখন আমার যখন প্রাইস চেঞ্জ হয় all the movement happens along these curves. কারণ কি, এই কার্ভগুলো আমাকে বলে all possible responses of price to changes in quantity and quantity in changes in price. So whatever price I change is already implicit inside these curves, right? কিন্তু মাঝে মাঝে প্রাইসটা চেঞ্জ হয় না, প্রাইসের রিজনটা চেঞ্জ হয়, রাইট? বাট কিভাবে আন্ডারলাইন রিজনটা চেঞ্জ হয়, যে ধরো আমার গাড়ির জন্য ডিমান্ড আগে এখানে ছিল কিন্তু হঠাৎ করে আমার ফেভারিট সিঙ্গার হ্যাজ গটেন ইনটু কার্স, সো তখন কি আই ওয়ান্ট ইট মোর, রাইট? বিকজ মাই আন্ডারলাইন ইনফ্লুয়েন্সেস হ্যাভ চেঞ্জ, সো মাই ডিমান্ড শিফট, রাইট? আর সাপ্লাইয়ের ক্ষেত্রটা ইজ মোর ইজি টু রিমেম্বার, রাইট? বেসিকলি হলো সাপ্লাইয়ের রুল অফ থাম্ব হলো এটা, তোমার কোনো কিছু একটা বানাতে যদি তোমার খরচ কমে তাহলে তোমার সাপ্লাই কার্ভ শিফট টু দ্য রাইট, রাইট? কারণ তুমি সস্তাতে বানাতে পারতেছো, তুমি আরো বেশি বানাতে চাও। আর কোনো কারণে যদি তোমার খরচ বাড়ে তাহলে সাপ্লাই শিফট টু দ্য লেফট, কারণ তোমার একই জিনিস বানাতে আরো খরচ বেশি হচ্ছে। ডাজ দ্যাট মেক সেন্স? Yes, sir. ওকে, সো এটা অনেক টাইপের হতে পারে। এক হতে পারে ধরো তুমি গাড়ি বানাচ্ছ, স্টিলের দাম বেড়ে গেল, এটা কি তোমার গাড়ি বানানোর খরচ বেড়ে গেল, সাপ্লাই কি হবে, উইল শিফট টু দ্য লেফট। সরকার ট্যাক্স বাড়াই দিল, তার মানে কি তোমার গাড়ি বানানোর খরচ বেড়ে গেল, এটা হলে সাপ্লাই শিফট টু দ্য লেফট। সিমিলারলি সরকার যদি ট্যাক্স কমায় দেয় সাপ্লাই শিফট টু দ্য রাইট, স্টিলের দাম যদি কমে যায় সাপ্লাই শিফট টু দ্য রাইট। মেক সেন্স?
মানে স্যার Okay, ইনক্রিজ আমি একটা- করলে ডানে চলে যাবে আর ডিক্রিজ করলে বামে চলে আসবে। মানে এই গ্রাফে ডানে যাওয়া মানে বাড়া, লাইনটা ডানে নড়া মানে বাড়া, বামে Increase নড়া মানে হওয়া। কম। ইয়েস স্যার, ওকে। ওকে ওকে অলরাইট। সো এখন লাস্ট জিনিস হলো, দেখো এখন এই ডিমান্ড এন্ড সাপ্লাই শিফট থেকে আই ক্যান এক্সপ্লেইন যে প্রাইস চেঞ্জেস কেন হয়। ধরো আমার ইকুইলিব্রিয়াম প্রাইস এটা ছিল, এটা হলো গিয়ে 10, এটা হলো 5, রাইট? যদি আমার ডিমান্ড বেড়ে যায় ফর হোয়াট এভার রিজন, তাহলে কি আমার ইকুইলিব্রিয়াম এখান থেকে এখানে চলে আসতেছে, এই নতুন পয়েন্টটাতে চলে আসতেছে। আমার এখানে যেটাই আসবে উইল বি গ্রেটার দেন 5, রাইট? কারণ এটা ডানে গেছে। ইয়েস আর স্যার। এখানে যেই নাম্বারই আসবে উইল বি গ্রেটার দেন 10, রাইট? কারণ আরো উপরে গেছে, রাইট? সো ডিমান্ড ডানে গেলে আমার কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম প্রাইস দুইটাই বাড়তেছে। সিমিলারলি এটা যদি ডানে না গিয়ে বামে যেত, তাহলে আমার কি হতো, আমার প্রাইসটা কমে আসছে, এখানে কোয়ান্টিটিটা কমে আসতো। তো স্যার স্যার সাপ্লাই কমলে কি হবে একটু দেখাই দেন। হ্যাঁ শিওর, দেখাই দিচ্ছি। সো এখন সিমিলারলি আমার যদি সাপ্লাই বেড়ে যায়, সাপ্লাই বেড়ে এটা ডানে গেল, তখন কি আমার ইকুইলিব্রিয়াম আগে ছিল এখানে, ধরো 5, 10 whatever, নেমে এখন এখানে এই পয়েন্টে আসতেছে, দিস ইজ গ্রেটার দেন 5, দিস ইজ অলসো গ্রেটার দেন, দিস ইজ লেস দেন দিস, রাইট? সো সাপ্লাই বেড়ে গেলে আমার প্রাইসটা কমতেছে, আমার কোয়ান্টিটিটা বাড়তেছে। মেক সেন্স? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, সিমিলারলি আমার যদি সাপ্লাই কমে যায়, তাহলে it shifts to the left, new equilibrium, quantity goes down, price goes প্রাইসটা কমবে, রাইট স্যার? তোমরা কি কেউ ঘূর্ণিঝড়ে? আই থিংক সো স্যার। Is one of you sailing the Pacific? Like what is happening? স্যার মেবি স্যার ওরকম তো সাউন্ড মনে হলো। হ্যাঁ, আমার ঘূর্ণিঝড় আইলার কথা মনে পড়ে গেল। আচ্ছা যাই হোক, স্যার মিডটা পোস্টপোন করলে so, কিছু একটা কার একটা সিরিয়াস কোয়েশ্চেন ছিল না? ওকে, তাহলে আমি বলতে থাকি। সিঙ্গেল শিফট খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু সমস্যা হলো পৃথিবীটা এত সিম্পল না, পৃথিবীটা ইজ ভেরি কমপ্লিকেটেড, মাল্টিপল থিংস ক্যান হ্যাপেন সাইমালটেনিয়াসলি, রাইট? So these shifts can happen at the same time. আমার ডিমান্ড ডানে সাপ্লাই বামে যেতে পারে, ডিমান্ড ডানে সাপ্লাই ডানে যেতে পারে, ডিমান্ড বামে সাপ্লাই ডানে যেতে পারে, ডিমান্ড বামে সাপ্লাই বামে যেতে পারে। All of these combinations of things can happen, right? So এই সব কম্বিনেশনে, এই গ্রিডের মধ্যে, তার মানে কি এই সব কম্বিনেশনে this can happen. The new equilibrium can be here, 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 right? So all of these points are possible, right? Depending on what the changes are. Okay? রুল অফ থাম্ব ভাবে এভাবে চিন্তা করতে পারো, তোমার যদি ডিমান্ড ডানে যায়, আমি একটা একটা করে একে একে দেখাই, এটা তোমার ডিমান্ড, এটা তোমার সাপ্লাই। ডিমান্ড যদি ডানে যায় তাহলে কি হয়, তোমার প্রাইস উঠে, এখান থেকে এখানে উঠলো প্রাইস, কোয়ান্টিটিও উঠে, এখান থেকে এখানে উঠলো কোয়ান্টিটি, রাইট? আমরা Yes, একটা sir. শুরুতেই দেখলাম, ডিমান্ড যদি কমে যায়, তাহলে ডিমান্ড বামে শিফট করলে আমার প্রাইস কমে, কোয়ান্টিটিও কমে, রাইট? এখান থেকে এখানে গেল। সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কি হয়, সাপ্লাই বাড়লে আমার প্রাইস কমে, কোয়ান্টিটি বাড়ে, রাইট? এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে। ওকে, আর লাস্টলি স্যার আরেকবার রিপিট আমার করবেন, supply- প্রাইস বাড়লে কি হয়? প্রাইস বাড়লে না, ডিমান্ড শিফট কি হয়? স্যার ডিমান্ড শিফট হইলে বা ডিমান্ড যদি বাড়ে দেন কি প্রাইস কমবে স্যার? ওকে, আচ্ছা শুরু তো, বাড়বে। এটা আমাকে আসলে জিজ্ঞেস করার দরকার নেই, তুমি গ্রাফে আঁকলেই বুঝতে পারবে। ডিমান্ড বাড়বে, তোমার ডিমান্ড কি ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, ডিমান্ডটা বাড়লো মানে কি ডানে গেল, ইকুইলিব্রিয়াম কোথায় হলো, নতুন এই পয়েন্টটা হলো, আগে ছিল এখানে, এখন হয়েছে এখানে, এটা কি এখান থেকে উপরে? স্যার হোয়াট ইফ সাপ্লাই এই প্রাইস এক্সিসে প্রাইস সাপ্লাই উল্টাটা। দেখাচ্ছি সব। হ্যাঁ, সাপ্লাই উল্টা, yes, because it's in the opposite direction, the lines moving in the opposite direction, so the effect will be the opposite.
রাইট? ওকে, আমি আবার একটা একটা করে এঁকে দেখি, কারণ এই আকার এই টেবিলটা বুঝলেই এই পুরো জিনিসটা শুডেন্ট বি এনি প্রবলেম, ওটা তুমি নিজে থেকে ফিগার আউট করতে পারবে বাকিটা। আমার যদি ডিমান্ড ধরো ডানে শিফট হলো, আমার ডিমান্ড ফর হোয়াট এভার রিজন ইনক্রিজেস, রাইট? আমার ইকুইলিব্রিয়াম ছিল এখানে, আসছে এখানে, আমার এখান থেকে এখানে প্রাইস উঠলো, এখান থেকে এখানে কোয়ান্টিটিও বাড়লো। তার মানে কি আমার ডিমান্ড ডানে গেলে মাই প্রাইস গোজ আপ, মাই কোয়ান্টিটি গোজ আপ, রাইট? প্রাইস Yes, sir. Yes, sir. সিমিলারলি যদি এটা না হয় উল্টাটা হতো, যে ডিমান্ড আমার বামে শিফট হয়েছে, তখন কি হতো, আমার ইকুইলিব্রিয়াম এখানে ছিল, এখন এখানে হয়ে আসছে। সো কি আমার প্রাইসও কমছে, কোয়ান্টিটিও কমছে, রাইট? সো ডিমান্ড যদি বামে শিফট হয়, আমার প্রাইসও কমতেছে, কোয়ান্টিটিও কমতেছে। সাপ্লাই ইজ দ্য আপার শপিং কার্ট, রাইট? সো সাপ্লাই এখন আমার সাপ্লাই যদি ডানে শিফট হয়, তাহলে আমার কি হচ্ছে, আমার আগে এখানে ছিল, এখন এখানে আসতেছে, তার আমার প্রাইস কমতেছে কিন্তু কোয়ান্টিটি বাড়তেছে, রাইট? সো সাপ্লাই ডানে গেলে প্রাইস কমছে, কোয়ান্টিটি বাড়ছে। Similarly, if the opposite thing happens and supply moves to the left, তখন কি আমার আগে এখানে ছিল, এখন এখানে আসছে, রাইট? সো সাপ্লাই যদি বামে আসে, আমার প্রাইস বাড়লো, কোয়ান্টিটি কি হলো, কমলো, রাইট? মেক সেন্স? Yes, sir. পুরা এই সিঙ্গেল মুভমেন্টের গ্রাফটা আমি ওকে স্যার ইফ দ্য সিঙ্গেল মুভমেন্টের গ্রাফ, স্যার সাপ্লাই কমলে ডিমান্ড বাড়লে তখন কি হবে? আমি এটা বলতেছি, এখনই বলতেছি। সো এখন একটা একটা মুভ করলে তুমি খুবই প্রিডিক্টেবল যে কি হবে, কিন্তু সমস্যা হয় যখন দুইটা একসাথে মুভ করে, রাইট? যেটাকে আমরা ডাবল শিফট। এখন খেয়াল করো যে ধরো, আচ্ছা তোমার এক্সাম্পলটা বলি, কি বললাম, সাপ্লাই কমলে, স্যার সাপ্লাই কমলে ডিমান্ড বাড়বে, ডিমান্ড কি বলে, ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে, right? ইয়েস স্যার। আচ্ছা, সো তোমার সাপ্লাই এখান থেকে এখানে গেছে, ডিমান্ড এখান থেকে, আচ্ছা ডিমান্ড বাড়বে, সাপ্লাই কমবে। এখন দেখো ডিমান্ড বাড়লে কি হয়, এখানে হয় আমার প্রাইস ইজ গোইং আপ, আমার কোয়ান্টিটি ইজ গোইং আপ, রাইট? মাই প্রাইস ইজ গোইং আপ, রাইট? যদি দুই ক্ষেত্রে আমি প্রাইস, আমি গ্যারান্টিড বলতে পারবো যে আমার প্রাইস বাড়বে, কারণ দুইটাই প্রাইসকে উপরে টানতেছে, রাইট? কিন্তু আমার সমস্যা হচ্ছে কোয়ান্টিটি নিয়ে, কারণ ডিমান্ড একদিকে টানতেছে, কোয়ান্টিটি বাড়াচ্ছে, সাপ্লাই আরেক দিকে টানতেছে, কোয়ান্টিটি কমাচ্ছে। সো এখানে এফেক্টটা ডিপেন্ড করবে কোন ফোর্স শক্তি বেশি। যদি সাপ্লাই বেশি শিফট কজ করে তাহলে কোয়ান্টিটি কমবে, যদি ডিমান্ড বেশি শিফট কজ করে তাহলে কোয়ান্টিটি বাড়বে। ওকে, আমি একেও দেখাই, ধরো আমার ডিমান্ড বেশি বাড়লো, সাপ্লাই কম কমলো, তখন কি হচ্ছে, আমার কোয়ান্টিটি আগে ছিল এখানে, এখন হচ্ছে রং কালার এখানে, মানে আমার কি হচ্ছে, আমার প্রাইস তো বাড়তেছেই, আমার কোয়ান্টিটি এখানে বাড়তেছে। এটা মেক সেন্স? Yes, sir. এটা কি ওকে? এখন যদি এইটা না হয়ে আমার এটা হতো যে আমার ডিমান্ড একটু বাড়ছে কিন্তু আমার সাপ্লাই অনেক কমছে, তখন আমার নতুন ইকুইলিব্রিয়াম কোথায় হতো? তখন আমার নতুন ইকুইলিব্রিয়াম এই পয়েন্টটাতে হতো, রাইট? এই পয়েন্টটাতে কি হচ্ছে দেখো, আমার প্রাইস তাও বাড়তেছে, ইটস দ্য সেম, বিকজ দুইটা একই দিকে টানছে, কিন্তু আমার কোয়ান্টিটি কমে আসতেছে, রাইট? কারণ সাপ্লাই এর টান বেশি। ওকে, ইয়েস স্যার। নেক্সট লাস্ট যে জিনিসটা তোমার খেয়াল করতে হবে, যে আমার যদি ডিমান্ড আর সাপ্লাই সমান সমান মুভ করে, আমার ডিমান্ড একটু টানলো, সাপ্লাই একটু টানলো, তাহলে আমার কি হবে, আমার প্রাইস তাও বাড়বে, রাইট? বিকজ আমার সবসময় প্রাইস বাড়ে, কিন্তু আমার কোয়ান্টিটি দে ক্যান্সেল ইচ আদার আউট, তো আমার কোয়ান্টিটি ইকুয়াল থাকতেছে। ইয়েস স্যার। ওকে, লাস্ট যে জিনিসটা you need to keep in mind is that if আমার যদি অপোজিট ডিরেকশনে শিফট হয়, আমার কোয়ান্টিটি দুইটা দুই দিকে টানতেছে, রাইট? আর যদি সেম ডিরেকশনে শিফট হয়, মানে এই যে ডিমান্ড আর সাপ্লাই একই দিকে যদি চেঞ্জ হয়, তখন দেখো কোয়ান্টিটি দুইটাই উপরে যাচ্ছে কিন্তু প্রাইস উপরে নিচে যাচ্ছে, রাইট? তখন আমার প্রাইস ডিপেন্ড করে হলো কার টান বেশি ওটার উপর। একই লজিকে প্রাইস ডিপেন্ড করে তখন কার টান বেশি।
স্যার মানে যার শিফটটা যত বড় হবে ওই হিসাবে তো জিনিসটা আমাকে হ্যাঁ তার ইম্প্যাক্টটা বেশি হবে। ইয়া ওকে, সো আমার জানতে হবে, এটা মনে রাখতে হবে যে আমার যদি দুইটা শিফট সাইমultaneously হয়, আমার টোটাল প্রাইস বাড়বে না কমবে বা কোয়ান্টিটি কোনো একটা বাড়বে না কমবে জানার জন্য আমার ম্যাগনিটিউডটা জানতে হবে। আমার জানতে হবে ডিমান্ডে বেশি শিফট হয়েছে না সাপ্লাইয়ে শিফট হয়েছে, কারণ ডিপেন্ডিং অন ডিমান্ডে কতটুকু শিফট হয়েছে সাপ্লাইয়ে কতটুকু শিফট হয়েছে আমার কোয়ান্টিটি বাড়তে পারে কমতে পারে সমানও থাকতে পারে, রাইট? ইয়েস স্যার। আমরা একটু আগে যে ডিমান্ডে বেশি শিফট হলে আমার কোয়ান্টিটি বাড়তে, সাপ্লাইয়ের বেশি শিফট হলে আমার কোয়ান্টিটি কমতেছে আর সমান সমান শিফট হলে জিনিসটা সমান থাকতেছে। সো আমাকে যদি এই ম্যাগনিটিউডটা না দেওয়া থাকে তখন কি আমার এই কোয়ান্টিটিটা অ্যাম্বিগুয়াস, আমি বলতে পারবো না তোমার এটা কোয়ান্টিটি বাড়বে না কমবে নাকি সমান থাকবে, কিন্তু আমি বলতে পারবো যে প্রাইস বাড়বে। ওকে, এই ক্ষেত্রে মেক সেন্স? সিমিলারলি আমার এগেন যখন তোমাকে আমি ডাবল শিফটের এটা যদি দেই বা যদি না অবশ্যই দিব, মানে অবশ্যই দিবে তোমাকে, যখন তোমাকে এই ডাবল শিফট এটা দিবে রিমেম্বার যে তোমাকে যদি ম্যাগনিটিউড না বলা থাকে তাহলে সামথিং বিকামস অ্যাম্বিগুয়াস, রাইট? যদি আর তোমাকে যদি ম্যাগনিটিউড বলা থাকে তোমার আলাদা করে মনে রাখার দরকার নেই, যে জিনিসটা একে নিবা, একে নিয়ে যা হবে তাই। ওকে, কোনো ক্লারিফিকেশন লাগবে এখানে? এগেন আমি খুব রাফলি বলে যাচ্ছি বিকজ উই অলরেডি কভারড দিস ইন ক্লাস, বাট তাও যদি সমস্যা থাকে প্লিজ লেট মি নো। স্যার এইগুলা তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে চেঞ্জ হয়, তো সামটাইমস যদি এরকম কোনো কারণে চেঞ্জ হয় এগুলার কি থিওরি আসবে যে কেন এটা বাড়লো বা না কেন? না না, তোমাকে এভাবে বলতে হবে, মানে থিওরি হিসেবে আসবে না, কিন্তু তোমার বুঝে নিতে হবে যে এটা ডিমান্ডকে এফেক্ট করে নাকি সাপ্লাইকে এফেক্ট করে, বাড়ায় না কমায়। ওকে মানে এটা জাস্ট তোমার বুঝে অ্যাপ্লাই করতে হবে, এইটাই, আর কিছু না। Also স্যার স্যার প্রাইস ফ্লোর এন্ড সিলিং এর পর যে ট্যাক্সের যে প্রবলেম গুলো ছিল এটা তো মোস্ট প্রবাবলি মিডে নাই, না মিডল নাই, ওটা ফাইনাল জাস্ট ফ্লোর আর সিলিং পর্যন্তই, তো এরপর তার কিছু নেই। ফ্লোর সিলিং না ওকে স্যার তাহলে ট্যাক্সেস আর সারপ্লাস ওইটা তো নাই স্যার তাহলে। না না না, ট্যাক্সেস সাবসিডি গুলো সব পরে। ও আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে থাক, তাহলে আমার জন্য শান্তি। হ্যাঁ ওইটা ট্যাক্সেসটা একটু কঠিন আসলে, সো ডোন্ট স্যার, ওয়ারি। ওইটাই আমি ভাবছিলাম যে হ্যাঁ ওটা থাকলে তারপর 12টা বেজে যাবে, আমি তো কিছু পারি না ওইটা। হ্যাঁ মানে ওই নফল নামাজ পড়ার জন্য নাই। হ্যাঁ স্যার এই টপিক থেকে কেমন কোশ্চেন আসবে একটু স্যাম্পল যদি দিতেন। প্র্যাকটিস প্রবলেমে কি দেখছো যে এরকম একটা প্যারাগ্রাফ আছে, একটা স্টোরি বলা আছে, তারপর তোমাকে বলছে ইকুইলিব্রিয়ামে কি হবে। হ্যাঁ স্যার এটা একটু বললাম, প্র্যাকটিস প্রবলেমের 1 নাম্বারটায় একটু ইস্যু স্যার। কোয়েশ্চেন স্যার সুগার কেন হুইস্কি দেখাও তো, স্ক্রিনশট করো। আচ্ছা আমাকে একটু পড়ে শোনাও, আমাকে বলো। আমি একটা co-working space, so I usually have my stuff with me right now. So আমাকে একটু কোয়েশ্চেন থেকে বলো। আমি কমেন্ট বক্সে টাইপ করে দিচ্ছি স্যার, একটু টাইম। কমেন্ট বক্সে পাঠাইছে একজন। দেখি স্যার 9টা প্র্যাকটিস শিটে সবগুলো কি মিডের সিলেবাসে আছে? না, সিলিং ফ্লোর পর্যন্ত। আমি তোমাকে একবারে সারা মানে সেমিস্টারের সব প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি, সিলিং ফ্লোর পর্যন্ত তোমাদের মিডের সিলেবাস। সিলিং ফ্লোরের একটা যদি একটু বোঝাতে দেন। ওটা কালকে বুঝাবো, ওকে? কালকেও তোমাদেরকে এই একই 9টায় আমি আরেকটা ক্লাস নেব, ওকে? সো এখানে কি বলছে, assume that the market for sugarcane, rum and whiskey are initially in equilibrium. এটার মানে তোমার এখানে 3টা মার্কেট দিয়ে শুরু করতেছো, একটা হলো সুগারকেন এসসি, একটা হলো রাম, আর আরেকটা হলো হুইস্কি ডব্লিউ। কে প্রশ্ন বানাইছে আমি জানি না, বাট যে বানাইছে ভালো কাজ করছে। সো are initially in equilibrium. Assume further that Hurricane Merlin destroys much of the Jamaican sugarcane crop. তার মানে কি সুগারকেনে ক্রপ উধাও হয়ে গেছে, এটা কিসে এফেক্ট ফেলতেছে? সাপ্লাই, রাইট? সো তোমার সুগারকেনের সাপ্লাই শিফট লেফট, সাপ্লাই কমে আসতেছে, অর্থাৎ তোমার ইকুইলিব্রিয়াম আগে এখানে ছিল, এখন সুগারকেনের প্রাইস বেড়ে গেছে, কোয়ান্টিটি কমে গেছে,
right? Make sense? Yes, sir. Okay. Assume further that Hurricane Marilyn destroys much of the Jamaican sugarcane crop. Sugarcane is the principal ingredient in rum. So আমার যদি প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট ইন রাম এটার কস্ট বেড়ে গেছে, তার মানে কি আমার রাম বানানোর খরচ বেড়ে গেছে, রাইট? এন্ড হোয়াট ডু উই, খরচ বাড়লে সাপ্লাই কমে, রাইট? সো আমার রামের দামও বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি কমে যাচ্ছে, রাইট? লাস্ট যে জিনিসটা বলছে is a principal ingredient in rum, but it is not an ingredient in whiskey. And is the effect of hurricane on the market for each of the three groups explained using graphs. আচ্ছা, এখানে লাস্ট একটা যে কোয়েশ্চেন আর একটু ক্লিয়ার হওয়া উচিত ছিল, যেটা হলো রাম আর হুইস্কি আমি খাই না, তোমরা খাও না কেন জানি না, কিন্তু দে ক্যান অপারেট অ্যাজ সাবস্টিটিউটস, রাইট? Yes, sir. If you see a drum The production of whiskey will get increase. Demand for whiskey will right? increase. Because they are substitutes, exactly. Because rum and whiskey are substitutes, রামের দাম যদি বেড়ে যায় মানুষ হুইস্কি খাওয়া শুরু করবে, মানুষ হুইস্কি খাওয়া শুরু করলে হুইস্কির ডিমান্ড বেড়ে যাবে, হুইস্কির ডিমান্ড বেড়ে গেলে কি হচ্ছে, আমার হুইস্কির প্রাইসও বেড়ে যাচ্ছে, হুইস্কির কোয়ান্টিটি সোল্ড বেড়ে যাচ্ছে। মেক সেন্স? Yes, sir. Yes, sir. ডাইনামিকটা কি বুঝছি? স্যার ওভারঅল আরেকবার একটু বলে দেন। হ্যাঁ শিওর, আমি আরেকবার একটা একটু করে আসি। তোমাকে কি বলছে, তোমার তিনটা মার্কেট আছে, একটা সুগার কেন, একটা রাম আর একটা হুইস্কি, ওকে? রাম এন্ড হুইস্কি তিনটাই ইকুইলিব্রিয়াম আছে, তার মানে আমি শুরুতে এরকম যে কোনো একটা র্যান্ডমলি সমান সমান ইকুইলিব্রিয়াম এঁকে নিতে পারবো। প্রথমে ঝড়ের জন্য সুগার কেনের অনেকটা ক্রপ ডিস্ট্রয় হয়ে গেছে। সুগার কেনের ক্রপ ডিস্ট্রয় হয়ে গেলে কি হবে, কম সুগার কেন আছে এখন মার্কেটে, কোয়ান্টিটি কমে কারণ গিয়েছে। ওটা উধাও হয়ে গেছে, বাতাসে নিয়ে গেছে, কোয়ান্টিটি কমে যায়, সাপ্লাই কমে গেছে, সো সাপ্লাই যেহেতু কমে গেছে ওই জন্য আমার নতুন ইকুইলিব্রিয়াম এখান থেকে এখানে চলে আসছে, আগে এখানে ছিল এখন এখানে হয়ে গেছে। আমার আগে ইকুইলিব্রিয়াম, আমি তিনটা ইকুইলিব্রিয়াম আগে দাগ দিয়ে নিই, আমার আগে ইকুইলিব্রিয়াম এখানে ছিল, এখন সাপ্লাই যেহেতু কমে গেছে আমার কোয়ান্টিটিটা কি এখানে চলে আসছে, আমার প্রাইসটা কি এখানে উঠে আসছে, রাইট? আমার কোয়ান্টিটি কমে গেছে, প্রাইস বেড়ে গেছে। এই ফার্স্ট স্টেপটা মেক সেন্স? মেক সেন্স? Yes, sir. তারপর তোমার যে সুগার কেন ইজ আ প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট ইন রাম, তোমার রাম বানাতে সুগার কেন লাগে। আমরা গাড়ির ব্যাপারে কি বলছিলাম, স্টিলের দাম বেড়ে গেলে গাড়ি বানানোর দাম বেড়ে যায়, এবং যে কোনো কারণে দাম বেড়ে গেলে আমার সাপ্লাই কমে যায়, রাইট? সো এখানে যেহেতু সুগার কেনের দাম বেড়ে গেছে, রাম বানানোর দাম বেড়ে গেছে, অর্থাৎ সাপ্লাই উইল শিফট লেস, রাইট? সো আই উইল গেট এ নিউ ইকুইলিব্রিয়াম হিয়ার, যেখানে আমার রামের কোয়ান্টিটিও কমে যাবে, আমার রামের প্রাইস বেড়ে যাবে। মেক সেন্স? Yes, sir. ওকে, লাস্ট যে জিনিসটা, রাম আর হুইস্কি হলো সাবস্টিটিউট। আমি রাম খেলে হুইস্কি খাবো না, হুইস্কি খেলে রাম খাবো না। রামের দাম যদি বেড়ে যায় তখন কি হবে, আমার রামটা বেশি এক্সপেন্সিভ লাগবে, আমি বলবো দূর হুইস্কি খাই, হুইস্কি এখন আমার কাছে কম দাম মনে হচ্ছে কম্পেয়ার টু রাম। সো আমার হুইস্কি, বিকজ দে আর সাবস্টিটিউট, আমার হুইস্কির ডিমান্ড বেড়ে যাবে, আমার চাহিদা বেড়ে যাবে ফর হুইস্কি। হুইস্কির জন্য চাহিদা বেড়ে গেলে আমার শিফট হয়ে নতুন ইকুইলিব্রিয়াম আসবে, যেখানে হুইস্কির প্রাইসও বেড়ে যাবে, হুইস্কির কোয়ান্টিটিও বেড়ে যাবে। Yes, sir. Sir, exams a question है, should graphs रखले होगे, we don't need to write any explanations. You do. You have to write the graph and you have to explain it below. But আমি এক্সপ্লেনেশনে বলি যে তুমি চাইলে বুলেট পয়েন্ট করো, আমাকে চারটা জিনিস তোমাকে বলতে হবে, রাইট? প্রথমত ডিমান্ডের কি হয়েছে, ডিমান্ড কি ডানে গেছে নাকি বামে গেছে, সাপ্লাইয়ের কি হয়েছে, সাপ্লাই কি ডানে গেছে নাকি বামে গেছে, প্রাইসের কি হয়েছে, প্রাইস কি উপরে গেছে নাকি নিচে গেছে, আর হলো গিয়ে কোয়ান্টিটির কি হয়েছে, কোয়ান্টিটি উপরে গেছে না নিচে গেছে, দ্যাটস ইট। এই চারটা যদি তুমি আমাকে 4 লাইনে বলো, দ্যাটস না। স্যার বলে দেওয়া বলতে যদি অ্যারো দিয়ে দেই তাহলে কি হবে? না লিখবা, হাতে লেখা, এত আরাম চাইলে কি হবে। ঠিক আছে। তারপর স্যার পিপিএফ এ
হ্যাঁ স্যার পিপিএফ এর Slope স্লোপ বলতে, sorry? রিলেটেড কয়েকটা প্রবলেম ছিল পিপিএফ স্লোপ রিলেটেড কয়েকটা এগুলো ম্যাথমেটিক্স ছিল কালকে করলে হয় রেস্ট স্লোপ রিলেটেড ম্যাথমেটিক্স, হ্যাঁ সরি বলো। স্যার বাকিটা কালকে করলে হয় আমি তো চাই কিন্তু প্লিজ। আচ্ছা স্যার আমার কালকে মিডের আমি তোমাদেরকে সিলেবাস তাহলে স্যার আরো জাস্ট time- একটাই প্রবলেম স্যার আর কিছু নাই স্যার পিপিএফ একটু যদি দেখাইতেন স্যার পিপিএফ টা। আচ্ছা কোনটা দেখাবো? স্যার কোনটা কালকে বলো? করলে আমি ওটা বেটার হয় স্যার, আসলে কালকে সকালে তো মিড এর জন্য আর কি স্যার, মানে ইফ পসিবল আর কি। স্যার কালকে করলে অনেক আচ্ছা তোমরা কি কালকে 10টায় বসতে রাজি আছো? স্যার 10 PM? Yeah, হ্যাঁ Yeah, স্যার 10 কোনো PM, yes. প্রবলেম নেই স্যার। প্রবলেম হবে না স্যার। প্রবলেম নাই স্যার। আচ্ছা তাহলে কালকে যদি আমরা 10টায় বসি, I'll give you as much time as you need, okay? থ্যাংক ইউ স্যার সো মাচ লাস্ট স্যার। প্রবলেম স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা একটা লাস্ট প্রবলেম আছে, ওইটা আমি একটু সলভ করে নিই, তোমরা বাকিটা চলে যেতে পারো যদি চাও। রেকর্ডিংটা স্যার আমাদের জমা দেওয়া হয় আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, কার কি প্রবলেম ছিল আমাকে বলো। স্যার পিপিএফ এর স্লোপ রিলেটেড যে ম্যাথমেটিক্স গুলো আসে হাউ ডু আই ওভারভিউ ইট আমাকে একটু বলো হোয়াট কাইন্ড অফ ম্যাথ, একটা বলো আমি দেখাই। ফর অ্যান এক্সাম্পল আপনি হচ্ছে আপনার লেকচার 3 তে বলছিলেন অন এ পিপিএফ গ্রাফ ইফ দ্য স্লোপ অফ দ্য পিপিএফ ইজ -3 হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ দি গুড অন দি এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এই টাইপের যখন কোশ্চেনগুলো আসবে তখন স্লোপের ক্ষেত্রে কি কি ফর্মুলাস এন্ড প্রবলেমগুলো সলভ করব। ফর্মুলা কেমন এই টাইপের কোশ্চেন প্রথমত এইটা পিপিএফ আর স্লোপ রিলেটেড এত কঠিন কোশ্চেন আসবে না, হ্যাঁ এত ইনটুইটিভ কোশ্চেন আসবে না, এটা জাস্ট সো ইউ আর ভেরি ক্লিয়ার। বাট আমি তাও তোমাকে বলে যাই যে স্লোপ -3 হওয়া মানে কি, মানে হলো আমার 1 ইউনিট এক্সচেঞ্জ হলে y 3 ইউনিট চেঞ্জ হয়, right? That's what the slope means, right? My slope is y2 minus y1 divided by x2 minus x1, right? ইয়েস স্যার। তো আমার অ্যান্সার কি আসতেছে, পার ইউনিট অফ x আমার কতটুকু y চেঞ্জ হচ্ছে, রাইট? এটা যদি রেজাল্ট -3 আসে তার মানে কি আমার x 1 চেঞ্জ হলে আমার y -3 চেঞ্জ হচ্ছে। অর্থাৎ গ্রাফে যদি দেখাই আমি এখানে 1 যদি x গেইন করি 0 থেকে 1 এ যাই, আমি এখানে 6 থেকে 3 এ আসবো, 3 হারাবো, রাইট? Yes, sir. For one increase of y, x will get decreased value of We'll lose 3, yeah, right? 3 decreased. তার মানে আমার OC of x এর ফর্মুলা কি, লস ইন y ডিভাইডেড বাই গেইন ইন x, রাইট? এখানে আমি লুজ করতেছি কত, 3, গেইন করতেছি কত, 1, so আমার OC of x is 3. But yeah, PPF এ তো স্লোপ রিলেটেড কোনো কমপ্লেক্স প্রবলেম আসার কথা না মিরা। আসবে না, বড় জোর তোমার এরকম আসতে পারে যে ধরো তোমার এটা তোমার পিপিএফ, এখানে তোমাকে 3টা কোঅর্ডিনেট দিয়ে দিল, ধরো 0 10 3 5 কত 3 5 আর 0 12, ধরো এরকম 3টা পয়েন্ট দিয়ে দিল। এখানে এই দুইটার যে কোনো দুইটার মাঝখানে তুমি অপরচুনিটি কস্ট বের করে ফেলতে পারবে না? Yes, that's easy. Just যোগ বিয়োগ করে আমি gain in x plus এক্স্যাক্টলি। তো তোমার এখানে কি 3 গেইন করতেছো ইন x আর 5 হারাচ্ছ ইন y, তো তোমার অপরচুনিটি কস্ট বিটুইন পয়েন্ট A and B is 5/3, রাইট? Yes. তো বড় জোরে এরকম অঙ্ক আসবে, এর চেয়ে বেশি কিছু না। তাহলে ইজি। ওকে। It will be easy, I wouldn't worry about it. গ্রেডিয়েন্টের মতন জাস্ট বসায় দিব এটা। হ্যাঁ বেসিক্যালি ইয়েস এক্স্যাক্টলি এই টাইপের কোয়েশ্চেন আসবে। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ধরো তোমাকে অঙ্ক সলভ করে দিতে বললো, তারপর তোমাকে মানে একটু ট্রিক্স হিসেবে খেলতে পারে যে তোমাকে একটা ইম্পসিবল কোঅর্ডিনেট দিল বা একটা ইনএফিশিয়েন্ট কোঅর্ডিনেট দিল, তখন কি করবা কি করবা না, এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে। বাট এর বাইরে কিছু আসবে না। সো এর অ্যানসার কি হবে তখন? মানে তখন জাস্ট বলবা যে এটা ইম্পসিবল বা এটা ইনএফিশিয়েন্ট, একটুখানি। স্যার অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজের ইন্টারপ্রিটেশনটা কি একটু বলা যাবে? হ্যাঁ শিওর। সো অ্যাবসলিউট অ্যাডভান্টেজ হলো পার ইউনিট অফ রিসোর্স কে বেশি প্রডিউস করতে পারে, রাইট? আমি যদি 1 ঘন্টা ক্রিকেট খেলে 100 রান করি,
আর আমার ফ্রেন্ড যদি 1 ঘন্টা ক্রিকেট খেলে 200 রান করে, আমরা দুজনে 1 ঘন্টায় হি ইজ স্কোরিং মোর রান, সো হি হ্যাজ অ্যান অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ইন প্লেইং ক্রিকেট, রাইট? Yes, sir. ওকে, কিন্তু দ্যাট ইজ নট হাউ উই মেক আওয়ার ডিসিশনস। উই মেক আওয়ার ডিসিশনস উইথ অপরচুনিটি কস্ট বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ। সো যার অপরচুনিটি কস্ট লোয়ার, it doesn't matter সে কতটুকু efficient with his resources, যার opportunity cost lower, he has the comparative advantage and তারই ওইটা করা উচিত। আমার ক্ষেত্রে আমি যদি আমার ফ্রেন্ড যদি আমার চেয়ে ভালো ক্রিকেট খেলে, যে ও 1 ঘন্টায় 100 রান করে, রাইট, কিন্তু হয়তো ও ভলিবল খেললে 1 ঘন্টায় 400 পয়েন্ট করে, রাইট? আই নো দ্যাটস নট হাউ ভলিবল ওয়ার্কস, বাট কথার কথা। অথবা ও যদি 1 ঘন্টা আবাহনীর জন্য ফুটবল খেলে 1 লাখ টাকা কামায়, কিন্তু এনবিএ থেকে ওর ডাক পড়ে যে ওকে 10 লাখ টাকা দিবে, ইট ডাজন্ট ম্যাটার ও আবাহনীর জন্য কত ভালো খেলে, হি শুড গো টু দ্য এনবিএ, রাইট? সো কম্পারেটিভ অ্যাডভান্টেজ হলো যার অপরচুনিটি কস্ট ইজ লোয়ার, হু ইউজেস লেস। এখানে এক্সাম্পল দিই, আমি ধরো কি কেক আর কুকিজ, রাইট? আমি এ, তুমি বি, আমি 5টা কেক 10টা কুকিজ বানাই, তুমি 2টা কেক 3টা কুকিজ বানাও, রাইট? এই ক্ষেত্রে আমি কেকেও বেটার, কুকিজেও বেটার, রাইট? সো আই হ্যাভ দ্য অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ইন কেক এন্ড আই হ্যাভ দ্য অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ইন কুকিজ, বাট দ্যাটস নট হাউ আই মেক মাই ডিসিশন। আই মেক মাই ডিসিশন বেসড অন তুমি কি করছো না করছো ইজ ইররেলেভেন্ট টু মি। হোয়াট ম্যাটার্স টু মি ইজ আমি কি হারাচ্ছি বাই ডুইং। সো আমি একটা কেক বানাতে হোয়াট এম আই লুজিং? I am losing 10 cookies, right? When I'm gaining 5 cakes. অর্থাৎ আমার opportunity cost হলো 2। তোমার ক্ষেত্রে তুমি কি হারাচ্ছ? 3 cookies and you're gaining 2 cakes. So your opportunity cost is 1.5, right? এখন even though I am better than you at making cakes, I am losing more in terms of cookies than you are in cakes, right? Than you are. Yes, sir. আমি একটা কেক বানাতে আমি 2টা কুকি হারাচ্ছি, কিন্তু তুমি 1.5টা কুকি হারাচ্ছ, right? So you have a comparative advantage in making cookies because you are losing less. এখন আমি যদি কেক নাই বানাই, রাইট, তুমি 1.5 দিয়ে কেক বানাচ্ছ, মানে তোমার খরচ 1.5, তুমি 1.7 এ বেচলে তোমার লাভ 0.2, রাইট? Yes, sir. বুঝতে পেরেছি। আর আমি 1.7 এ কিনলে আমার লাভ 0.3. So because of this, even though I am better at making cakes, I let you make the cake and I just buy it from you with cookies. It's basically the idea of comparative and absolute advantage. Okay, are there questions? No worries. Are there questions? স্যার সাপ্লাই এন্ড ডিমান্ড গ্রাফের এখান থেকে মানে কোশ্চেনটা কি টাইপের থাকবে? ম্যাথ করতে হবে? ম্যাথ না, মানে ইকুইলিব্রিয়াম বের করতে হবে প্রবাবলি, বাট তারপরে জাস্ট শিফট, আর কিছু না। মানে প্র্যাকটিস সেটে যেরকম কোশ্চেন আছে ওরকম। ওকে স্যার। স্যার প্র্যাকটিস সেটে সব ম্যাথ শেষ করে ফেললে উই আর গুড ফর দ্য মিড, রাইট? Yeah, you should be fine. প্র্যাকটিস সেটের গুলো করলেই হবে। যদি তোমার মনে হয় যে তোমার আরো প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস সেটের গুলো ফিড ইট টু ChatGPT, tell it to make you more questions. ওকে স্যার, থ্যাংক ইউ। No worries. আর কিছু? স্যার আমরা যে গ্রাফগুলো আঁকবো ওই গ্রাফগুলো কি ফ্রি হ্যান্ড? হ্যাঁ, ফ্রি হ্যান্ড। তোমার লাইন সোজা হলো না ব্যাকা হলো, আই ডোন্ট কেয়ার। অল আই কেয়ার ইজ যে সাপ্লাই ঠিক দিকে গেছে নাকি, ডিমান্ড ঠিক দিকে গেছে নাকি, প্রাইস ঠিক দিকে গেছে নাকি, কোয়ান্টিটি ঠিক দিকে গেছে নাকি। আই জাস্ট কেয়ার অ্যাবাউট দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট এন্ড দ্য এক্সপ্লেনেশন, দ্যাটস ইট। স্যার এই ডিমান্ডের যে লাইনটা আছে এটা আমি স্ট্রেট লাইন দিয়ে অথবা কার্ভ করি, দুইটা তো সেম না? মানে নট রিয়েলি, আই উড সে স্ট্রেট লাইন করো, and কার্ভ লাইনটা ইজ মোর রিয়েলিস্টিক, বাট ইট ক্রিয়েটস আ লট অফ কমপ্লিকেশনস আসলে। মানে স্যার যে কোনো একটা ইউজ করলেই তো হবে? বাট আই উড অ্যাডভাইস ইউ টু স্ট্রেট লাইন ইউজ করো, কারণ আমি তোমার কার্ভ লাইনটা শিখাই নাই, এবং কার্ভ লাইনটার ক্ষেত্রে আসলে আরো কমপ্লিকেশনস আছে যেটা তোমার বোঝা লাগবে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ডিমান্ড এন্ড সাপ্লাই আগের যে প্র্যাকটিস প্রবলেমটা করলাম, এখানে যেমন 3টা গ্রাফ দিয়ে
মানে দেখাই দিছে যে সুগার, রাম আর হুইস্কির জন্য। তো এরকম ধরনের কোশ্চেন আসলে আলাদা আলাদা যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোর জন্য আলাদা Yes. আলাদা graph হবে। প্রত্যেক মার্কেটের জন্য আলাদা গ্রাফ হবে। ইয়েস, এক গ্রাফে 2 মার্কেট দেখানো সম্ভব না। ওকে। ওকে, ইফ নাথিং এলস, আমি একটু ভাত খাই নাকি? ওকে স্যার। স্যার আর কালকে 9টা বাজে বাকি টপিক গুলো দেখা দিবেন। 10টা। 10টা। ওকে স্যার। ওকে, তাহলে কালকে 10টায় ইনশাআল্লাহ দেখা হচ্ছে। প্রিপেয়ার ফর ইউর মেথস ফর টুমরো। আই এম শিওর ইউর অল ডু গ্রেট।